নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো লীলা মজুমদার রচিত গল্প গজু খুড়োর বনে গমন। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প গজু খুড়োর বনে গমন। একটা মানুষের আর কত সয়। শেষ পর্যন্ত গজু খুড়ো কার কবেকার একটা ভাঙা ছাতার ন্যাড়া বাঁটের আগায় একটা ছোট পুঁটলি বেঁধে রেগে মেগে সত্যি সত্যি বনে চলে গেলেন। যাবার আগে সবাইকে ভালো করে শুনিয়ে শুনিয়ে বলে গেলেন, আমি চললাম, হয়তো তোমাদের সঙ্গে এই আমার শেষ দেখা। যদি কোনো ফালতু সম্পত্তি থাকতো তাহলে সেসব তোমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে যেতাম, কিন্তু সে বালাই রাখার কোনো সুযোগই দাওনি। তখন আর সে কথা উঠছে না। অবশ্যই পৈতৃক সম্পত্তির শেয়ার আছে, তাও শুনি 3 পুরুষ যাবৎ দলিলপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। জমি জমার চৌহদ্দি তো কারোর আর জানা নেই। উপরন্তু মধ্যিখান থেকে এখানে লালু, ভুলু, ন্যালা, খ্যাপা ইত্যাদির দলের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, ওরে গোড়া, লিখে রাখ, সত্যি সত্যি উপরন্তু দিয়ে বাক্য রচনা করেছে। বড় জ্যাঠা প্রচণ্ড ধমক দিলেন, ছোট ছেলেদের দেখা যাবে, শোনা যাবে না। ফুলি দিও তেড়ে বলল, কেন যাবে না? আহা, তাহলে গজু শেষ কথাগুলো যে শুনতে পাবো না। বলে যা গজু, মনে রাখিস সবচেয়ে সুবিধে হলো যে যদি কোনো গুণধর তার অংশ বেঁচে দিয়ে থাকেন তারও কোনো প্রমাণ নেই। সে যাই হোক গে, বাকি কথা ঝেড়ে বলে মন হালকা করে যাস। গজু খুড়ো হাঁড়ি মুখ করে বললেন, আমি চললাম। এ বাড়ির লোকেদের চাইতে বনের বাঘেরও দয়া মায়া বেশি। বড় জ্যাঠা ধমক দিয়ে বললেন, আর বাজে বকিস নে, গত 40 বছরের মধ্যে তুই একবারও চিড়িয়াখানায় যাসনি, বাঘ দেখিসনি, আর সুন্দরবনের লোকেশনও জানিস না। তাছাড়া বাঘ না বন বেড়াল না খাটাস তা চোখে দেখলেও চিনবি নে। এ ধরনের তুচ্ছ হিংসার কথা শুনে কান লাল করে গজু খুড়ো হাঁটা দিলেন। তার একমাত্র সান্ত্বনা যে পুঁটলিতে বাঁধা আছে নিতান্ত দরকারি জিনিসপত্রগুলো ছাড়াও ডুলিতে রাখা 20টা মাংসের বড়া আর 20টা 3 কোনা পরোটা। এতে কারো কিছু বলার থাকতে পারে না, কারণ আত্মহত্যা মহাপাপ, আর এইটুকু তার কর্তব্যই বলা যায়। না খেলে তো আর কেউ বাঁচতে পারে না। মন ভালো রাখার জন্যে বাটা শুদ্ধ সব মিঠে পানও পকেটে ভরে এনেছেন। দিন 2 স্বচ্ছন্দে চলবে। বাবা, গজু দত্ত চৌধুরী 2য় মহাযুদ্ধেও ভূতের ব্যাগার খেটে এসেছে, তা ভুললে চলবে কেন? কোথায় যে যাচ্ছেন নিজেই জানেন না। আসলে এদিকটায় অনেক দিন আসেননি। সে যাই হোক, এখন ওসব ভাবলে চলবে না। গজু খুড়ো অন্য চিন্তা ছেড়ে হেঁড়ে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বড় বড় পা ফেলে হেঁটে চললেন। মনে পড়ল মিলিটারিতে মুখ্য নবাগতরা লেফট রাইট গুলিয়ে ফেলত বলে এক পায়ে ঘাস বিচুলি বেঁধে মার্চ করাতে হতো। ঘাস বিচালি, ঘাস বিচালি বলতে বলতে পায়ের তলায় ভারী একটা ছন্দ এসে গেল। গজু খুড়ো অনায়াসে ঘণ্টা 3 খাঁটা দিয়ে এক অজানা বনভূমিতে পৌঁছে দেখেন পথ তার কাঁটা গাছের বেড়ার সামনে শেষ হয়ে গেছে। কাঁটা গাছের বেড়ার পাশেই একটা বাস স্টপ দেখে গজু খুড়ো খোঁড়াতে খোঁড়াতে সেখানে গিয়ে দাঁড়ালেন। সংসারের ওপর ঘৃণা তার 2.5 গুণ বেড়ে গেল। পায়ের বুড়ো আঙুলে ফোসকা, তলায় গোটা 3 পেরেক তো ফুটেইছে, বেশিও হতে পারে। আর বলে কিনা দিশি চপ্পলে লোহার জিনিস থাকে না, শুধু সেলাই করে তৈরি। যাকে হেতে তার বনে গমনের বাসনা আরও বেড়েই গেল। গাছের ফলমূল খাবেন, বিশুদ্ধ ঝর্ণার জল পান করবেন,
সভ্যতা একটা অভিশাপ ছাড়া কিছু নয়, যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় ততই মঙ্গল। বাঁচা গেল, ওই তো বাসের রেড লাইট, আর হাঁটতে হবে না। বাসে উঠে পড়লেন। বাসে একটু ঝিমুনি ধরেছিল হয়তো। হঠাৎ ঝাঁকি দিয়ে ড্রাইভার বলল, সামনে গাছ ভেঙে পড়েছে, আর যাবে না, বলে দিব্যি শোবার ব্যবস্থা করতে লাগলো। গজুখুড়ো চেয়ে দেখেন দুদিকেই ঘন বন। ভালোই হলো, এই তো বনে গমন করবার উৎকৃষ্ট স্থান। পেরেক ওঠা চটিজোড়া সিটের তলায় গুঁজে দিয়ে ছাতার বাঁটে বাঁধা পুটলি সহ খুড়ো বাস থেকে নেমে পড়লেন। তারার আলোয় চারিদিকে তাকিয়ে হাড় পিত্তি জ্বলে গেল। একদিকের বনের আগাগোড়া যদ্দূর চোখ যায় দু মানুষ উঁচু পাঁচিল তোলা, অন্যদিকে আম বনের গাছেরা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, যেন ঢুকতে মানা করছে। আস্পর্ধা তো কম নয়, উনি হলেন গিয়ে একরকম বলতে গেলে বনের মালিক, আর ওকেই ঢুকতে মানা করা। আর ওপাশটাই নিশ্চয়ই ওদেরই লোক। সরকারের আস্পর্ধা দেখে অবাক হতে হয়, সাধে ভোট পায় না। বাড়ি বাড়ি ঘোরে, একটা পরিবারের প্রাইভেট প্রপার্টি বাইরের লোকে ঘিরে নেবে আর কেউ কিছু বলবে না। এর একটা বিহিত উনি না করেই ছাড়বেন না। ঠিক এই সময় একেবারে কানের কাছে বিকট একটা হিংস্র বন্য ডাক শুনে এক দৌড়ে অন্য পাশের ওই দুর্ভেদ্য বনের মধ্যে সেঁধিয়ে গেলেন। বাঁচা গেল, এখানে কি শান্তি, কি আরাম। রাস্তা থেকে যাকে মনে হয়েছিল দুর্ভেদ্য অরণ্যানী, ভেতরে সেঁধিয়ে তাকেই মনে হচ্ছে আর একটা শান্তিনিকেতন, বরং আরো ভালো। সেখানে সেবার পৌষে সে কি হট্টগোল শুনে এসেছিলেন। এখানে কিরকম শান্তি, কি আরাম। কিছু দূর চলে এসে গজুখুড়ো দেখেন যেন তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে ডালপালা মেলে বিশাল এক বট গাছ। ডাল পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। পাশেই একটা ছোট পুকুরের জল টলমল করছে। আর কি চাই। পোঁটলা পুটলি নামিয়ে রেখে খুড়ো গিয়ে ক্লান্ত পা দুটোকে আস্তে আস্তে জলে নামিয়ে দিলেন। মনে হলো সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। আরামে চোখ বুজে আসছিল। এমন সময় কি একটা বড় মতো কিছু জল থেকে ঘাই দিয়ে উঠল। ওরে বাবা, ছোট হাঙর টাঙর নয় তো? টপ করে পা তুলে নিয়ে খুড়ো ছুটে এসে বটগাছের একটা মস্ত উঁচু শেকড়ের উপর বসে পড়লেন। এবার খাদ্যগুলোর সদ্ব্যবহার করা যাক। শেষটা যদি ভেপসে ওঠে, তাদের উপর দিয়েও তো কম ঝক্কি পোহায়নি। ভাগ্যিস পা জলে দেওয়ার আগে হাত মুখ মাথায় আচ্ছা করে জল ছিটিয়ে দিয়েছিলেন। এইসব ভাবতে ভাবতে গজুখুড়ো পুঁটলিটা খুলে সুখাদ্য নামক দোকানের দুটি বাক্সে পোড়া মাংসের বড়া আর পরোটা বের করলেন। খোদ বড় বৌঠানের রান্না। সঙ্গে সঙ্গে সুগন্ধে চারিদিক ম ম করে উঠল। আর আর দুপাশ থেকে দুটো কালো পানা বড় সাইজের বন মানুষ না ভালুক না কি যেন ঘেঁষে এসে হাত থেকে বাক্স শুদ্ধ পুঁটলিটি কেড়ে নিল। নাকে এলো কেমন একটা ঘেমো ঘেমো লোমশ বুনো গন্ধ। না, মূর্ছা যায়নি গজুখুড়ো। সারা জীবন সেই ঠাকুরদা বাবা বড়দার আমল থেকে তিনি বিপদের মোকাবেলা করে এসেছেন। এখন এলিয়ে পড়ার বান্দাই নন তিনি। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে মাথার ওপরকার ঝুলো ডাল ধরে সুরুত করে ওপরে উঠে গেলেন এবং অনেকটা উঁচুতে না পৌঁছানো অবধি থামলেন না। চারিদিক থমথমে চুপচাপ। দূর থেকে হালুম হুলুম ডাক শোনা যাচ্ছে, তার সঙ্গে গায়ের রক্ত হিম করা একটা খ্যাখ্যা মতো বিকট হাসি। খুড়োর গায়ের সব চুল খাড়া হয়ে উঠল। তবে কি
ঘুমিয়ে পড়ে একেবারে সুন্দরবনে পৌঁছে গেছেন? সেখানেই তো ঘন ঘন ঝড়ঝাপটা হয়। নাকি নাকি একটা বৃষ্টির সম্ভাবনা মনের মধ্যে দানা বাঁধতে লাগলো। নাকি মালিকের গড়িমসিতার সুযোগ নিয়ে এখানে দিব্যি সুন্দর এক সংরক্ষিত অরণ্য ফাঁদা হয়েছে। কি সাংঘাতিক কথা! তাই উঁচু দেওয়াল, অথচ ন্যায্য মালিকদের পয়সা করে নট কিচ্ছু। রাগের চোটে গাছতলায় ভালুকদের এবং সামনে ফেলে রাখা 20টা মাংসের বড়া আর 20টা 3 কোনা পরোটার কথা মনেই ছিল না। এই সময় নিচে একটা হাঁচড় পাঁচড় শব্দ শোনা গেল, আর পায়ের আঙুলে কিসে যেন আঁচড়ালো। ভালুক! ভালুকরা গাছে চড়ছে! পা গুটিয়ে নিয়ে প্রাণপণে গাছ আঁকড়ে ধরলেন গজুখুড়ো। গাছের গায়ে একটা খোদল মালুম দিল, আর তার মধ্যে সযত্নে রক্ষিত, সম্ভবত দস্যুদের রক্ষিত একটা গয়নার বাক্স। আরও মনে পড়ল ভালুকরা ফলমূল, মধু, পোকামাকড় ইত্যাদি নিরামিষ জাতীয় খাদ্য খায়। রেগে একটু পা ছুঁড়ে বললেন, হাই হাই, কি হচ্ছে কি? হ্যাঁ? নিচের দিকে নেলার আর খ্যাপার মিলিত কণ্ঠস্বর কানে এলো। আহা, 20টা বড়া আর 20টা পরোটাতে তোমার কোনো অধিকার না থাকলেও তোমার ভাগে তো নিদেন 2-4টে পড়ে। ভালো চাও তো নেমে এসো, নইলে সব খেয়ে ফেলবো। আর বেশিক্ষণ রাখলে ভেপসে উঠবে। হা, বাঁচা গেল। নেলা খ্যাপার গলা যে এত মিষ্টি, খুড়ো তো আগে তা লক্ষ্য করেননি। তবু ওদের আশকারা দিলে মাথায় চড়ে বসবে, তাই কড়া গলায় বললেন, বগলে এত বড় একটা গয়নার বাক্স নিয়ে কী করে নামবো শুনি? তাছাড়া অনাহারে, অত্যাচারে, আত্মীয় স্বজনের নির্মম ব্যবহারে আমার পা কাঁপছে, হাতে জোর পাচ্ছি না। নেলা বলল, হ্যাঁ, এই ছোটদা, খুড়োর বাক্সটা নিয়ে নে, তারপর ওকে ঠেলে ফেলে দে। হ্যাঁ, এত দুঃখ কষ্টে যখন এতটুকু টসকায়নি, এই সামান্য পতনে কিচ্ছু হবে না। বাক্স বগলে নিয়েই খচমচ করে নিচে নেমে টেনে এক চড়না দিয়ে ছেলে দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে খুড়ো বললেন, ওরে হতভাগারা, ভেবেছিলাম এ জন্মে আর দেখা হবে না। নেলা বলল, বললেই হলো কি না? তাহলে জীবনের সত্য অভিজ্ঞতাগুলো শেখাবে কি শুনি? ওরা বড় জ্যাঠার টমটম গাড়ি এনেছিল। ঘোড়ার মুখে দানার থলি ঝোলানো ছিল বলে সে চুপ করে দাঁড়িয়েছিল। সইস বগেশ লাগামটা ঘোড়ার গলায় ঝুলিয়ে রেখে গাড়িতে বসে নাক ডাকাচ্ছিল। খ্যাপা বলল, এই, তোর ভূতের ভয় নেই? কি যে বলো দাদা, আমার গলায় ভূতের মাদুলি আছে না। বাড়ি পৌঁছতে মাত্র 8 ঘন্টা লেগেছিল। গজুখুড়ো তো অবাক। বাসে ঘন্টার পর ঘন্টা ঘুম দিলেন, তার আগে হেঁটে হেঁটে চপ্পলের দফা রফা, আর ফিরতে লাগলো 8 ঘন্টা। বড় জ্যাঠা বললেন, তা তুই যে আমাদের পুরনো জমিদারির 3 ভাগ বের দিয়েছিস, গাছ না পড়লে বাড়ি পৌঁছে যেতিস, অত কষ্ট করতেও হতো না। নেলা বগল থেকে বাক্স বের করে বলল, আরে তাও পাওয়া হতো না। বড় জ্যাঠা পড়ে যান আর কি। এ কি, এ যে সেই 3 পুরুষ নিখন দলিলের বাক্স, এর চাবি আমার কাছেই আছে। আশা হচ্ছে জমি জমা চৌহদ্দির রহস্য এবার বোধহয় ভেদ হবে। গজুখুড়ো গরম হয়ে বললেন, জানো বড়দা, আমাদের কিচ্ছু না বলে 2 মানুষ উঁচু পাঁচিল ঘিরে বোধহয় ব্যাঘ্র প্রকল্প বানিয়েছে। হালুমুলুম ডাক শুনলাম। আরে ও দিকটা নয় রে, ওটা তো আমরাই সরকারকে ভাড়া দিয়েছি, মাসে মাসে মোটা টাকা পাওয়া যায়। অন্য দিকটা নিয়েই ভাবনা হচ্ছিল, এবার ফয়সালা হবে। ওখানে বাক্স কি করে গেল তাই ভাবছি। বাক্স খোলা হলো। সব জমিটার নিখুঁত নকশা আঁকা, দলিলপত্রে কেউ আঁচড় কাটেনি। দেখে সবাই হাঁ, কোনো প্যাঁচ নেই। তাহলে লুকোনো কেন? টুপ করে একটা ছেঁড়া কাগজের টুকরো মাটিতে পড়ল।
তাতে সবুজ কালি দিয়ে আঁকা বাঁকা অক্ষরে ভুল বানান সহ লেখা হয়েছে, যেমন আমার লজেন লুকিয়ে রাখা, তেমনি দাদুর দলিলের বাক্স বট গাছে পেঁচার কোটলে লুকিয়ে রাখছি। দাদু বুঝুক ঠেলা, ইতি দেবেশ। বড় দাদু রেগে মেগে বললেন, বেটা ছেলে তো কম বদমাইশ নয়। সবাই তাকে ঘিরে দাঁড়ালো। হ্যাঁ, কি দুষ্টু! কে এই দেবেশ? দাদু কাষ্ঠ হেসে বললেন, স্বয়ং আমার ঠাকুর দাদা। ওরে, চিঠিটা তুলে রাখ, ওর ঐতিহাসিক মূল্য আছে। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।